রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ সম্পর্কে বলা হয়ে থাকে তিনি এক জমাট বাঁধা আধ্যাত্মিকতা। স্বামীজি নিজেও রাখাল মহারাজ সম্পর্কে বলেছিলেন যে রাখাল আধ্যাত্মিকতার অনেক উচ্চে অবস্থান করে আছে। আবার কখনো বলতেন, ঠাকুর রাখালকে যে স্থানে বসিয়েছে আমরা কেউই সেখানে পৌঁছতে পারব না। এহেন উচ্চে অবস্থান করা রাখাল মহারাজ কত যে ছেলে মানুষই, কত যে ফষ্টি নষ্টি, কত যে পাড়াগাঁয়ের গল্প বলে অন্যদের আনন্দে মাতিয়ে রাখতেন, আর তার পাশাপাশি নিজের মনকেও এই জগতে ধরে রাখতেন, তার ইয়ত্তা নেই। আজ সৎপ্রসঙ্গ পর্ব ৭৮-এ রাখাল মহারাজের সেই সব টুকরো অজানা স্মৃতি। তাস খেলা। এই তাস খেলা যে রাখাল মহারাজের খুব প্রিয় একটা বিষয় ছিল তা আমরা অনেকের স্মৃতিচারণাতেই পাই। যেমন রামকৃষ্ণ মঠ ও মিশনের অষ্টম সংঘাধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ বলছেন, মাদ্রাজ মঠে মহারাজ আমাদের নিয়ে একদিন তাস খেলতে বসলেন। এক পক্ষে তিনি ও নীরদ মহারাজ, আর প্রতিপক্ষে শশী মহারাজ আর আমি প্রথম থেকেই খুব সিরিয়াস, মহারাজকে হারানো চাই। খেলা চলছে, দেখছি শশী মহারাজের ভুলের জন্যে মহারাজ বারবার জিতে যাচ্ছেন। আমাকে বিপন্ন দেখে, তিনি উৎফুল্ল হচ্ছেন দেখে আমার আরও রোখ চাপল। শশী মহারাজকে কবার বলেই ফেললাম, মহারাজ আপনি একটু সাবধানে খেলুন, যাতে অন্তত এক দানও আমরা জিততে পারি। বৃথাই মিনতি, সব ভালো ভালো তাসগুলো শশী মহারাজের জন্য নষ্ট হলো। আমাদের ভয়ানক হার হয়ে গেল। মহারাজের কি ফুর্তি, বিশেষত আমার ব্যর্থ প্রয়াস দেখে। আমিও রেগেমেগে বললুম, একলা আমি কি করব মহারাজ, শশী মহারাজের কোনো সাহায্যই পেলুম না। খেলা সাঙ্গ হলে শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ আমাকে আড়ালে ডেকে নিয়ে খুব তিরস্কার করলেন। আহাম্মক, তুমি যে রীতিমতো পেশাদার খেলোয়াড় হয়ে উঠেছ দেখছি। ভেবেছ বুঝি আমি মহারাজের সঙ্গে নিছক তাস খেলতে বসেছিলাম? একবারও চেয়ে দেখনি আমাদের হারিয়ে দিয়ে তার কত আনন্দ? মুখখানাতে কেমন স্বর্গীয় আভা ফুটে উঠেছিল। দেব শিশুর মতন সুন্দর ও পবিত্র সে হাসি বারবার দেখেও আমার স্বাদ মিটছিল না। তুমি আহাম্মক, ভালো ভালো তাস তো আমি জেনে শুনে ছেড়ে দিচ্ছিলাম, তাকে আনন্দে রাখাই আমার একমাত্র লক্ষ্য। ইনি কি সাধারণ? আমাদের কল্যাণের জন্যই এর শরীর ধারণ। তুমি কি করে বুঝবে এর কত কৃপা করুণা? আমি তো হতভম্ব। মহাপুরুষদের তাস খেলার মধ্যে এত গভীর তাৎপর্য থাকতে পারে কখনো তা কল্পনাও করিনি। ওরে বাবা, শশী মহারাজের কি গভীর প্রেম ভক্তি! আসলে শশী মহারাজও জানতেন এইভাবে আনন্দ দিয়েই রাখাল মহারাজকে ধরে রাখতে হবে আমাদেরই জন্যে। আবার যখন তিনি অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ শেয়াল আর কাঁকড়ার গল্প বলতেন, সে যেন মহারাজের আরেক অন্য রূপ। এটা অবশ্য স্বামী শঙ্করানন্দ মহারাজ, যিনি রাখাল মহারাজেরই সেবক ও সেক্রেটারি ছিলেন, তাঁর স্মৃতিচারণায় পাই। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ গল্প বলছেন, একবার এক শেয়ালের ইচ্ছে হয়েছে কাঁকড়া খাবে। তাই কাঁকড়ার গর্তের কাছে গিয়ে বলছে, এংকারা দেংকারা ভাই, গর্ত থেকে বেরিয়ে এসো, প্রণাম করার ইচ্ছে বড়, বারেক কাছে বসো। কাঁকড়াও বড় চালাক, সে তো বেরোবে না। সে উত্তর দিচ্ছে, খেয়েছি দিয়েছি জ্বরে জড়সড়, উথলা ভক্তি হলে হোত থেকে গড় করো। এরকম কাঁকড়া ও শেয়ালের বহু গল্প পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের জানা ছিল। স্বামী শঙ্করানন্দ মহারাজ বলছেন, এমনই সব সেকেলের পাড়াগাঁয়ের কত ঘটনা, কত খোশ গল্প শুনেছি। তিনি এমন আসর জমাতেন, কেউ সে স্থান ছেড়ে উঠতে পারত না। আবার দেখুন, অত বড় মহাপুরুষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, তিনি একটু বক্তৃতা দিতে হবে বলে কেমন ছেলে মানুষের মতন উদ্বেগ করছেন। এই ঘটনাটি অবশ্য স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের স্মৃতিচারণা থেকে পেয়েছি। ঘটনাটি 1909 সালের জানুয়ারি মাসের। স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ তখন মাদ্রাজ মঠে ছিলেন, আর ওই সময়ই ব্যাঙ্গালোর আশ্রমের নিজের গৃহের দ্বারোদ্ঘাটন করতেই ব্রহ্মানন্দ মহারাজ গিয়েছিলেন। এই দ্বারোদ্ঘাটন উপলক্ষে 2-4টে কথা বলবার জন্যে শ্রীনিবাস আয়েঙ্গার কিছুদিন আগে থেকেই মাদ্রাজে তাকে অনুরোধ করেছিলেন। মহারাজ কিন্তু ভাষণ দিতে একেবারেই নারাজ
ওদিকে আয়ঙ্গারও নাছোড়বান্দা। অগত্যা ওই শ্রীনিবাস আয়েঙ্গার একটি ছোট ইংরেজি ভাষণের খসড়া মহারাজের সামনে ধরে বললেন, মহারাজ, আপনি দয়া করে সভায় এইটি যদি একটু বলে দেন তাহলেই আমরা কৃতার্থ হব। ভক্তের এত আগ্রহ দেখে মহারাজ শেষ পর্যন্ত রাজি হলেন। এইবার শুরু হলো মহারাজের ছেলে মানুষের মতন উদ্বেগ। প্রত্যেক দিন খসড়াটা রোজ দু একবার করে আবৃত্তি করছেন, পাইচারি করছেন, আর মাঝে মাঝে বিশুদ্ধানন্দ মহারাজকে বলছেন, তুই শুনে দেখ তো ঠিক হচ্ছে কিনা। তা উনি শুনে বলছেন, হ্যাঁ মহারাজ, বেশ হচ্ছে। এদিকে অনুষ্ঠান যত এগিয়ে আসছে মহারাজ ততই নার্ভাস হয়ে পড়ছেন। এবারে ব্যাঙ্গালোরের পথে ট্রেনে যেতে যেতে বলছেন, শশী ভাই, অর্থাৎ পূজনীয় স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজও সাথে যাচ্ছেন, তাকে বলছেন, শশী ভাই, এসব আমার দ্বারা হয় না, আমি ফিরে যাই। ভাবুন, অত বড় মহাপুরুষ সামান্য একটা বক্তৃতা দেবার জন্য বলছেন ফিরে যাই। ট্রেনেও কবার আবৃত্তি করে সবাইকে শোনালেন। ব্যাঙ্গালোর স্টেশনে নামলেন সকাল 6:30। তার 2 ঘন্টা পর 8:30টায় অনুষ্ঠান। আশ্চর্য, এই 2 ঘন্টায় তিনি এত নার্ভাস ছিলেন, কিন্তু যেই তিনি সভাস্থলে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন, একদম পাকা বক্তার মতন ভাষণ দিলেন। সভার শেষে শশী মহারাজ সে কথা তাকে জিজ্ঞেস করেছিলেন। তখন পূজনীয় মহারাজ বলেছিলেন, হঠাৎ ঠাকুরের কথা মনে পড়ল, লোক না পোক সেই যে ঠাকুর বলতেন, ব্যাস, আর কোনো অস্বস্তি নেই, বুঝলে ভাই। আরেকবার একটি খাবার নিয়ে ব্রহ্মানন্দ মহারাজের কেমন ছেলে মানুষই করেছিলেন দেখুন। এই ঘটনাটিও মাদ্রাজ মঠে থাকার সময় ঘটেছিল। ওই সময় মহারাজ ফল, দই, মিষ্টি, পায়েস বা ডাল, তরকারি এসব প্রভৃতি একসঙ্গে মেখে একটা উপাদেয় 5 মেশালি খাবার তৈরি করতেন আর সবাইকে ডেকে ডেকে প্রসাদ দিতেন। ওই মিশ্র পদটির নাম দিয়েছিলেন উইলিয়াম ভট্ট। একদিন ওই রকম একটা প্রসাদের পুরো পাত্রটা দেখিয়ে বললেন, এটি জিতেনের জন্যে রাখা হলো। সেদিন তার মনে কি ভাব উঠেছিল জানি না, তবে কথা বলছিলেন একেবারে ছোট্ট ছেলেটির মতন। তার সামনেই বসেছিলেন শশী মহারাজ, হাত পেতে বারবার বলছেন, আমাকে একটু দাও না রাজা, তোমার প্রসাদ ধারণ করি। ব্রহ্মানন্দ মহারাজও শিশুভাবে বলছেন, না না, তোমাকে দেব না। এই বলে ওই উইলিয়াম ভটের পাত্রটি সরিয়ে রাখছেন, একবার এধারে রাখছেন, একবার ওধারে রাখছেন। শশী মহারাজ তো কাকুতি মিনতি করেই চলেছেন। তারপরে ব্রহ্মানন্দ মহারাজ আঙুলের ডগায় করে তাকে কণা মাত্র প্রসাদ দিয়ে বললেন, এইটুকুই দেব, বেশি পাবে না। সেটুকুই ভক্তিভরে গ্রহণ করলেন শশী মহারাজ। এমনই ছিল ব্রহ্মানন্দ মহারাজের সব ছেলে মানুষই কারবার। এই শশী মহারাজের সাথে ব্রহ্মানন্দ মহারাজের এমনই প্রীতির সম্পর্ক ছিল, মাঝে মাঝে এই শশী মহারাজের ওপর তার অভিমানও হতো। যেমন হয়েছিল স্বামী বিবেকানন্দের একটি বই প্রচারকে কেন্দ্র করে। বইটি ছিল স্বামীজির ইন্সপায়ার্ড টক্স, দেববাণী। এই বইখানির বহুল প্রচারের জন্য মহারাজ খুব ইন্টারেস্ট নিচ্ছেন। তখনও মহারাজ ওই মাদ্রাজ মঠেই অবস্থান করছিলেন। মহারাজ করলেন কি, ওখানকার হিন্দু কাগজে স্বামীজির এই বইটার একটা রিভিউ করিয়ে নিলেন, করে তার প্রেস কাটিংটা রেখে দিলেন। এবারে চেষ্টা করছেন বোম্বে ক্রনিক্যাল কাগজে আর একটা রিভিউ করানোর। এই রিভিউটা করাতে তিনি শশী মহারাজকে বললেন, আর সেই সাথে বলে দিলেন হিন্দু পত্রিকা এই বইটির রিভিউ করে যেটা বলেছে সেটাও যেন ওই বোম্বে ক্রনিক্যাল কাগজকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু শশী মহারাজ বলে বসলেন, প্রেস কাটিং পাঠাবার দরকার নেই, বোম্বের কাগজ মাদ্রাজের কাগজের মতামত দেখতে চাইবে না। কথাটা কিন্তু ব্রহ্মানন্দ মহারাজের একেবারেই মনোপুত হলো না। অবশ্য তিনি মুখে কিছু বললেন না। তিনি স্বামী বিশুদ্ধানন্দ মহারাজকে বললেন, পাঁজিখানা নিয়ে আয় তো। পাঁজি দেখে বিশুদ্ধানন্দ মহারাজকে দিয়ে পুরীর একটা ভক্তকে চিঠি লেখালেন যে তিনি অমুক দিন অমুক ট্রেনে পুরী পৌঁছচ্ছেন। আর এসব শশী মহারাজের সামনেই ঘটছে। শশী মহারাজ বুঝতে পারছেন তারই মন্তব্যে ক্ষুণ্ণ হয়ে মহারাজ মাদ্রাজ ছেড়ে চলে যেতে চাইছেন। চিঠিখানা ডাকবাক্সে ফেলতে গিয়ে বিশুদ্ধানন্দ মহারাজ দেখছেন ওই ডাকবাক্সের সামনে শশী মহারাজ পাইচারি করছেন। চিঠিটা ফেলতে দিলেন না, তার হাত থেকে চিঠিটা কেড়ে নিলেন শশী মহারাজ, দিয়ে বললেন, যাও, তোমাকে কিছু বলতে হবে না।
বলেই চলে গেলেন একদম ব্রহ্মানন্দ মহারাজের কাছে। গিয়েই তার পা দুখানা জড়িয়ে ধরে নিজ অপরাধের জন্য মার্জনা ভিক্ষা করলেন। অভিমানী ব্রহ্মানন্দ মহারাজ তখন বলছেন, ভাই, তোমরা বিদ্বান বুদ্ধিমান, কত বড় বড় কাজ করছো, আমরা তো অকর্মণ্য মূর্খ, আমাদের কি বুদ্ধিশুদ্ধি কিছু আছে? শশী মহারাজ তখন কাতর হয়ে বলছেন, রাজা, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো। আমি জানি তোমার পায়ের ধুলো থেকে শত শশীর উদ্ভব হতে পারে। আমি না বুঝে তোমার চরণে মহা অপরাধ করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। এইবারে ব্রহ্মানন্দ মহারাজ একটু শান্ত হলেন, আর পুরী যাওয়ার কথা তুললেন না। কিন্তু চিঠিখানার যে কি গতি হলো সেটা পরে বিশুদ্ধানন্দ মহারাজের থেকে তিনি শুনেছিলেন। এই হলো ব্রহ্মানন্দ মহারাজের আর এক রূপ। এই জন্যে এই প্রসঙ্গে ঠাকুরের কথা মনে পড়ে যায়। ঠাকুর রামকৃষ্ণদেবকে হাজরা একদিন বলেছিলেন না, আপনি অত নরেন নরেন রাখাল রাখাল করেন কেন? তাদের জন্য অত ভাবার কি আছে? আপনি ঈশ্বর নিয়ে থাকুন না। ঠাকুর বললেন, তাহলে ঈশ্বর নিয়েই থাকি। বলতে বলতে সমাধিস্থ হয়ে গেলেন। মাথার চুল, গায়ের লোম সব খাড়া হয়ে উঠেছিল। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা তখন কাছেই ছিলেন। তিনি তখন ঠাকুরের কাছে খালি কালীনাম করতে লাগলেন। ধীরে ধীরে ঠাকুর প্রকৃতিস্থ হয়ে বলেছিলেন, দেখেছ কেন নরেন নরেন রাখাল রাখাল এদের নিয়ে মেতে থাকি? আসলে ঠাকুর তার মনকে এইসব করেই নামিয়ে রাখতেন। তাকে যে জগতের অনেক কাজ করতে হবে, আর তারই তো মানস পুত্র ছিলেন আমাদের রাখাল মহারাজ। তিনিও তাই এমনতর কাণ্ড করে ছেলে মানুষই ফষ্টি নষ্টি করে নিজের মনটিকে নামিয়ে রাখতেন। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের সবার মঙ্গল করুন। নমস্কার।